হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। রথি ঘষে ঘষে পুরো মুখের হলুদ ওঠানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কিছুক্ষণ পূর্বেই নাশিদ ওকে বাইরে ডেকে নিয়ে হলুদ ভূতে পরিণত করে দিয়েছে। এদিকে রথির অবস্থা দেখে রথির মামাতো বোন স্পৃহা হেসে লুটিপুটি খাচ্ছে। রথি আয়নার দিক থেকে দৃষ্টি সরিয়ে অগ্নিময় দৃষ্টি নিক্ষেপ করল স্পৃহার দিকে। মেয়েটা কখন থেকে হেসেই চলেছে, ইচ্ছে তো করছে ঝাঁটা দিয়ে রুম থেকে বের করতে। রথি ফোসফাস করতে করতে ওয়াশরুমে ঢুকে পড়ে। শাওয়ার সেরে ওয়াশরুম থেকে বের হতেই দেখে স্পৃহা গালে 2 হাত দিয়ে আসমান জমিন ভাবতে ব্যস্ত। রথির উপস্থিতি টের পেতেই স্পৃহা হেসে বলতে লাগল, তুই কত লাকি রে ইয়ার, তোর ওই খালি হাত দুটোতে জিজা মেহেন্দি দিয়ে দিবে। ইস, আমার যদি এমন একটা বর হতো যে ঠিক নাশিদ ভাইয়ের মতো জোর দিয়ে বলবে আমার বুকে আমিই মেহেন্দি পরিয়ে দিব। হায় কি রোমান্টিক। ঠেঙ্গিয়ে ঘর থেকে বের করব তোকে। মজা নিচ্ছিস আমার সাথে? প্লিজ ইয়ার। মজা কেন নিব? ফিলিংস জানালাম, ফিলিংস। রথি প্রত্যুত্তরে কিছু বলল না। তার মাথায় তো এক চিন্তায় ঘুরঘুর করছে, নাশিদ তো পুলিশ, সে তো আজীবন শুধু চোরের পিছেই দৌড়িয়েছে, সে আবার কেমন মেহেন্দি দিবে? আজব। তাও মুহূর্তেই সুপ্ত অনুভূতি তার সর্বাঙ্গে তীব্র শিহরণ খেলিয়ে দিল। স্পৃহা রথির পাশেই ঘুমাচ্ছে আর রথি তার ফোনে হলুদের ছবিগুলো দেখছে। সারাদিন মারজানের বাসায় কাটিয়ে বিকালে বাসায় ফেরে তারা। মারজানও এসেছে। এখন মারজান অনেকটা অনুতপ্ত। আগের মতো রুদ্ধদ্বার অবস্থা তার নেই। তাকে নিয়েই ঘরোয়াভাবে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সাইফ চেয়েছিল বোনের ধুমধাম করে বিয়ে দিতে, কিন্তু রথি নাকচ করে দেয়। তার এত মানুষের গিজগিজ একদমই পছন্দ না। রথিকে অনেকবার বোঝানো হয়েছে, কিন্তু তার হলুদের অনুষ্ঠান ঘরোয়াভাবেই হতে হবে। তার জেদে বেশি কিছু করতেও পারেনি। ওদিক দিয়ে নাশিদের হলুদের অনুষ্ঠান বড় করেই হয়। বিয়েটা ঘরোয়াভাবে হলেও তারা রিসিপশন বড় করেই করবে। রথি রিসিপশন নিয়ে মাথা ঘামায় না। রথির ভাবনার মাঝেই নাশিদের কল আসে। রথি কাপা হাতে রিসিভ করে ফোন কানে ধরল। ইস বউ, আমার তো বিশ্বাসই হচ্ছে কাল আমি একা নই, আমার বুকের উপর তোমার মাথা থাকবে। আমি তোমায় নিয়ে ঘুমাবো। এসব স্বপ্ন দেখা বন্ধ করেন। আমাকে তো হলুদ দিয়ে ভূত বানিয়ে দিয়ে গেছেন। আহা আমার রাগী বুতা, তোমার এই হলুদের সাজে আমার তোমায় খেয়ে ফেলতে ইচ্ছে করছিল। আমি তো সামান্য হলুদ মাখিয়েছি, খেয়ে ফেললে সহ্য করতে পারতে? এসব কথা রাখেন তো, যত্তসব লাগামহীন কথাবার্তা। আর কোনো কাজ নেই? ঘুমান তো, আমিও ঘুমাবো। ভাগিয়ে দিচ্ছ তো? ওকে, জাস্ট ওয়েটিং ফর আওয়ার ওয়েডিং নাইট। রথি কিছু না বলেই খট করে কল কেটে দেয়। কিছুক্ষণ পর নাশিদ আবারও মেসেজ করল, আগামীকাল শুধু আসলে সব শোধ নিব। রথি হেসে মেসেজটার দিকে তাকিয়ে থাকে। সে আর রিপ্লাই করেনি। নাশিদের এই ছোট ছোট পাগলামিগুলোই রথিকে খুশি করতে যথেষ্ট। বধূরূপে নিজের ঘরে বসে ফোপাচ্ছে রথি। কিছুক্ষণ আগেই কাজী সাহেব বিয়ে পড়িয়ে গেল। এখন আপাতত রথি ব্যতীত এই ঘরে কেউ নেই। সকাল থেকে বুকটা তার ফেটে যাচ্ছে শূন্যতায়। 3 কবুল বলেই সারা জীবনের জন্য বাবার বাড়িতে মেহমান হয়ে গেল। মা সকাল থেকেই আড়ালে আঁচলে মুখ গুজে নিঃশব্দে কাঁদছে। ছোট মেয়েটা আজ এতই বড় হয়ে গেল, এ যেন বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে তার। স্পৃহা নাফিসাকে নিয়ে রথির ঘরে ঢুকতে ঢুকতে বলল, বুঝলি রথি, ছবির চেয়েও আমাদের জিজা আরও কিউট। তুই না থাকলে আমি ওনার সাথে লাইন মারতাম। বাকি কথা বলার আগেই স্পৃহা খেয়াল করল রথি বারংবার টিস্যু দিয়ে চোখ মুছছে। নাফিসা এবং স্পৃহা একে অপরের দিকে তাকিয়ে দ্রুত রথির কাছে গেল এবং রথিকে বোঝাতে লাগল। কিন্তু রথির কান্না থামাতো দূরে আরও বেড়ে গেল। তাতান রথির রুমে এসে রথিকে জড়িয়ে ধরে বলতে লাগল, কাঁদছ কেন ফুপি? আম্মু তো চলে এসেছে। দেখো আমি কাঁদি না, তুমিও কেঁদো না ফুপি। রথি অনেক কষ্টে নিজের কান্না চেপে রাখল। স্পৃহা সাবধানে রথির অশ্রুগুলো মুছে দেয়। স্পৃহা রথির চোখ মুছে দেওয়ার সময় বিচলিত হয়ে বলে, এভাবে কাঁদিস না বইন, মেকআপ লেপটে গেছে অলরেডি। জিজা তোরে দেখলে পেতনি ভেবে আগেই পালাবে। স্পৃহার কথায় রথির কান্নার মাঝেই ফিক করে হেসে দেয়। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই বিদায়ের পালা আসে।
রথি কান্নাকাটির এক পর্যায়ে যখন গাড়িতে উঠবে তখনই মারজান আসে। মারজান অশ্রুসিক্ত নয়নে রথির গালে হাত দিয়ে বলে, অনেক পাপ করেছি বোন, পারলে এই পাপীকে ক্ষমা করে দিস। ক্ষমা করেছি অনেক আগেই, এই বিদায়ের সময় অন্তত ক্ষমা চেয়ে আমায় ছোট করো না। বলেই রথি ডুকরে কেঁদে মারজানকে জড়িয়ে ধরল। 1 ঘণ্টা হয়ে গেল। রথির ঘুমে অবস্থা ধুলুধুলু। কই একটু শান্তিতে ঘুমাবে তা না, নাশিদের পাগলামি বেড়েই চলেছে। 1 ঘণ্টা লাগিয়ে তাকে মেহেদি দিয়ে যাচ্ছে যার কোনো আগাও নাই মাথাও নাই। ভাব এমন যেন প্রফেশনাল মেহেন্দি ডিজাইনার। রথি হাত সরাতে নিলে নাশিদ এমন ধমক দেয়, সেই ধমকে রথি চুপসে যেতে বাধ্য। মনের মতো মেহেন্দির ঝাল মিটিয়ে তবেই ক্ষান্ত হল নাশিদ। রথি অসহায় দৃষ্টিতে একবার হাতের দিকে তো আরেকবার নাশিদের দিকে। নাশিদ মুখটা বাচ্চাদের মতন করে মৃদু স্বরে বলে, জানি পচা হয়েছে, তবে আমার কোনো দোষ নেই, এই টিউবটার দোষ। সহজে বেরি হয় না, এত যুদ্ধ করতে হয়, উফ। রথি বিছানা থেকে নামতে নিতেই নাশিদ থামাল। কোথায় যাচ্ছ? হাত ধুতে। এই না, কম করে হলেও 1 ঘণ্টা রাখবা। রথি আবারও অসহায় দৃষ্টিপাত নিক্ষেপ করল। তার ইচ্ছে করছে এই মেহেন্দিটা নাশিদের দুগালে ভালো করে লাগিয়ে দিতে। এসব টর্চারের কোনো মানে হয়? রথি গাল ফুলিয়ে ওভাবেই বসে রইল। নাশিদ কিছুক্ষণ তাকে দেখছে তো কিছুক্ষণ রথির হাতে ফু দিচ্ছে। এসব করতে করতেই ফজরের আয়ান দিয়ে দেয়। দুজন একসঙ্গে নামাজ আদায় করে ঘুমিয়ে যায়। সকালে ব্রেকফাস্ট সেরেই রথি নাফিসাকে নিয়ে উঠে আসল। নিচে ছেলেরা সহ মেহমানরা নানান কাজে ব্যস্ত। আজ রিসিপশন, এই ফার্ম হাউসের পিছের বাগানেই বিরাট করে অনুষ্ঠান হবে। আত্মীয় স্বজনে বাড়ি পুরো গিজগিজ করছে। মনিকা ওদের বাড়ি আসেনি। সে তার এক আত্মীয়ের অসুস্থতার নাম করে আগেই বাবার বাড়ি চলে গেছে। এখানে সকলকে সামলাচ্ছে নাশিদের বাবা এবং ফুপি। রথি নাফিসার সাথে রুমে যেতে যেতে খেয়াল করল নাফিসা কেমন মনমরা হয়ে আছে। এই কারণটা নাশিদ তাকে আগেই জানিয়ে দিয়েছে, তাই রথির ধরতে অসুবিধে হয় না। রথি নাফিসার উদ্দেশ্যে বলে, কালকেই ফ্লাইট? নাফিসা থতমত খেয়ে রথির দিকে তাকাল। অতঃপর আমতা আমতা করে বলে, হ্যাঁ। এভাবে যাওয়া কি ঠিক হলো নাফু? তোকে ছাড়া থাকব কি করে? আরে চিন্তা করিস কেন? কয়েক বছরেরই তো ব্যাপার। তুই তো জানিস কানাডায় মাস্টার্স করার আমার কত শখ। ফাইনাল ইয়ারের এক্সাম দিয়ে দিলাম, রেজাল্টও বের হলো, তাই আর দেরি করতে চাই না। হাসার চেষ্টা করে নাফিসা বলল, আবিরের কি হবে? নাফিসার মুখে আধার নেমে গেল। নাফিসা আনমনে বলে ওঠে, হয় অপেক্ষা করবে নয়তো অন্য কাউকে। ধুর, এসব বাদ দে। কিছুক্ষণ পরেই পার্লার থেকে লোক চলে আসবে। তুই একটু রেস্ট করত। রথি নাফিসাকে আর ঘাটল না। নির্বিঘ্নে তপ্তশ্বাস ফেলে নাফিসার কথামতন রুমে চলে গেল। বেশ ধুমধাম করে ওদের রিসিপশনের অনুষ্ঠান সম্পন্ন হয়। মায়েরা এসেছিল। রথি ওদের সাথেই বেশি সময় কাটিয়েছে। নাশিদ বেচারা গেস্টদের চাপে রথির ধারে কাছেই ঘেঁষতে পারেনি। কি এক মহা জ্বালায় ছিল। নাফিসা, হু, না গেলে হয় না? নাফিসা শূন্য দৃষ্টিতে আবিরের দিকে তাকায়। তারা এখন এয়ারপোর্টের বাহিরেই অবস্থানরত। আর কিছুক্ষণ বাদেই নাফিসার ফ্লাইট। নাফিসা হাসার চেষ্টা করে বলল, না, হয় না। আমায় যেতে হবে, আমার পড়াশোনার ইচ্ছেটা অপূর্ণ রাখতে চাই না। মাত্র কয়েক বছর, তারপর ঠিকই ফিরে আসব তোমার নিকট। অপেক্ষা করবে না? আবির কিছুক্ষণ থমকে তাকিয়ে রয় নাফিসার পানে। অতঃপর কাতর কণ্ঠে বলে উঠল, করব অপেক্ষা। তোমায় ছাড়া আমি কাউকে এই মনকুঠুরিতে জায়গা দিতে পারব না। নাফিসা মুচকি হেসে আবিরকে বিদায় দিয়ে চলে গেল অজানা পথে। আবির সেখানেই দাঁড়িয়ে নাফিসার চলে যাওয়া দেখছে। একসময় এত এত মানুষের মাঝে সে হারিয়ে গেল। কেটে যায় 1 বছর। এই 1 বছরে নাশিদ অনেকবার রথিকে পড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু রথি সবসময় এক কথাই বলেছে, আমার পড়ার সময় অনেক আগেই ছুটে পিছে চলে গেছে। তাই নতুন করে পড়াশোনা করার চেয়ে আমি এভাবে শিক্ষক হয়েই আমার বাকিটা জীবন কাটাতে চাই। নাশিদ প্রথম দিকে রথির উপর রাগ করলেও পরবর্তীতে সে আর জোর করে না। এক সংস্থাতেও রথি কর্মরত। তার উপার্জনের 8 সেই সংস্থাতে দান করে, আর বাকি 2 তার মায়ের খরচ হিসেবে সাইফের কাছে পাঠিয়ে দেয়। সাইফ নিতে না চাইলেও রথি জোর করে দিয়ে দেয়। নাশিদ এসবের জন্য খুবই খুশি রথির উপর। রথি যে নাশিদের জীবনের, সংসারের হিত পূর্ণিমা, সেটা রথি বারংবার নাশিদের চোখে আঙুল তুলে প্রমাণ করে দিয়েছে।
নাশিদ একদিক দিয়ে যেমন কেস হ্যান্ডেল করে তেমনি রথির সাথে তার খুনসুটিময় ভালোবাসা পুরো জমে ক্ষীর। রথি নিজেও অনেকটা খুশি নাশিদের মতো হাসবেন্ড পেয়ে, যে কিনা রথির প্রতিটি পদে তার ঢাল হয়ে থাকে। মাঝে মধ্যে নয়নকেও নাশিদ বাসায় আনে, তারপর রথি একের পর এক নাশিদের নামে বিচার দেয়। নয়ন শুধু হ্যাবলার মতো তাকিয়ে থাকে। নাশিদ অবশ্য এসব বেশ মজা নিয়ে দেখে। এই 1 বছরে মনিকা একবারের জন্যেও ওদের খবর নেয়নি। বাবা প্রায় এসে থেকে যায় ছোট ছেলে আর বুমার সঙ্গে। রথি মনিকার সঙ্গে যোগাযোগ করতে চাইলেও নাশিদ কখনোই করতে দেয়নি। কারণ সে রথিকে কথা দিয়েছিল, তার হিতপূর্ণিমার গায়ে কোনরূপ কালো দাগ লাগতে সে দিবে না। নেওয়াজ এবং ভাবি বর্তমানে দেশের বাইরে ট্যুরে গিয়েছে। আজ রথি নাশিদের সঙ্গে তার মায়ের কাছে এসেছে। মায়ের জোড়াজুড়িতে আজ রাত তারা এখানেই থাকবে। রাত বাড়তেই রথি নাশিদের কাছে এসে মৃদু সুরে বলে, এক জায়গায় যাবেন? কোথায়? ভ্রুকুচকে প্রশ্ন করল নাশিদ। রথি নাশিদকে ইশারা করে বলে, গেলেই দেখতে পাবেন, আসুন আমার সাথে। বলেই রথি নাশিদকে নিয়ে ধীরে ধীরে সদর দরজার দিকে চলে গেল। সদর দরজাটা খুব সাবধানে খুলে দুজন বেরিয়ে যায়। চাঁদের আবছা আলোয় রথি মই বেয়ে তার সেই ছোট ছাদটায় উঠল। নাশিদ ও রথির পিছু নিয়ে মই বেয়ে ছাদে উঠল। এখানে 2 জন বসার মতোই জায়গা আছে। রথি টাঙ্কিটার সাথে হেলান দিয়ে বসে নাশিদকেও ইশারায় বসতে বলল। নাশিদ বিনা বাক্যে রথির পাশের ছোট জায়গাটিতে বসে পড়ল। রথি এবার অদূর অম্বরের থালার ন্যায় চাঁদটির দিকে তাকিয়ে বলতে লাগে, এখান থেকে পূর্ণিমা বিলাসের মজাই আলাদা। জানেন, আমার যখন মন খারাপ থাকত আমি এখানে বসে চুপটি করে আকাশ দেখতাম। যেদিন হাজারো তারার মেলা বসত সেই তারার মাঝে বাবাকে খুঁজতাম। তবে খুব নিঃসঙ্গত অনুভব হতো। আপনার সাথে এই সময়টা সত্যিই মোহময়। নাশিদ রথিকে বুকে টেনে নিয়ে বলে, আমি আছি তো। নিঃসঙ্গ কিসের? নাশিদ সর্বদাই তার হিতপূর্ণিমার নিখ থাকবে। আকাশের চাঁদের চেয়ে তোমার মায়া বেশি নেশাতুর। রথি লজ্জায় মাথা নুইয়ে ফেলে। অতঃপর নরম বুলিতে বলে, জানেন, বিয়ের দিন যখন আপনায় প্রথম দেখি তখনই আল্লাহর কাছে আপনার মতো মানুষকে চেয়েছিলাম। দেখেন, গরিবের কথা বাসি হলেও সত্যি হল। আল্লাহ আমায় আপনিটাকেই আমায় দিয়ে দিলেন। ভালোবাসি আপনায়, পুলিশম্যান। আমিও আমার হিতপূর্ণিমাকে ভালোবাসি। রথিকে নিজের সঙ্গে আরও আগলে নিয়ে নাশিদ বলল।